প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। অতিথি হিসেবে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক খায়রুল আনোয়ার রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে রক্তাক্ত জুলাইয়ের কথা আসলে প্রথমেই আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে। আমরা দেখেছি কিভাবে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, প্রায় 2000-এর মতো মানুষ শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে। রাজপথের রক্তের দাগ কিন্তু এখনও মুছে যায়নি। সেই রক্তাক্ত জুলাইয়ের যে অধ্যায়, সে অধ্যায়টাই কিন্তু এখন আমরা এই পুরো জুলাই মাস জুড়েই কিন্তু আমাদের মধ্যে বেদনা এবং আমাদের মধ্যে সেই সংখ্যা কাজ করে যে বাংলাদেশে আবার কখনো ফ্যাসিজমের জন্ম হয় কিনা। তবে আমরা দেখেছি বিএনপির সম্মানিত মহাসচিব এলজিআরডি মন্ত্রী তিনি তার এক অনুষ্ঠানে আজকে বলেছেন যে 15 বছরে যে লুটপাট ধ্বংসযজ্ঞ যেটা হয়েছে সেটি সব কিছু একসাথে শুধরে দেওয়ার জন্য হয়তো সম্ভব নয়, কিন্তু সরকার তার কার্যক্রম শুরু করেছে। আমরা বিশ্বাস করি এই কাজটা, আমি কোট আনকোট করে বলছি, আমরা বিশ্বাস করি এই কাজটা আজ শুরু হয়েছে, হয়তো অনেক পূর্ণতা রয়েছে, অসঙ্গিত রয়েছে, কিন্তু কাজটা শুরু হয়েছে। কিন্তু রক্তাক্ত জুলাইয়ের কথা উল্লেখ করতে গিয়েই কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলের কথা বলেছেন এবং এই কথা বলেছেন যে লুটপাট এবং ধ্বংসযজ্ঞে বাংলাদেশকে যে লণ্ডভণ্ড করে গিয়েছেন সেই জায়গাটাকে তিনি বলবার চেষ্টা করেছেন। আপনি এই রক্তাক্ত জুলাইয়ের এই সময় এই ফ্যাসিস্টের সেই সময়কার কথা কিভাবে স্মরণ করবেন? আমি আরেকটা কথা দর্শকদের জানিয়ে রাখতে চাই, আজকে যিনি আমাদের অতিথি কৃষিবিদ শামীমুর রহমান, যখন জুলাই অভ্যুত্থান করে তিনি তখন কারাগারে, তার স্ত্রী মারা যান এবং তিনি সে জানাজায় অংশগ্রহণ করতে পারেনি। আমি সেই মজলুম জননেতা কৃষিবিদ শামীমুর রহমান ভাইকে বলতে চাই, রক্তাক্ত জুলাইকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। এদেশের বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব সাংবাদিক হাসান আহমেদ কিরণ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ। বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার ভাই রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সাথে যারা শুনছেন সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে আমি সালাম শুভেচ্ছা জানাই। আসলে জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের কথা বলতে আসলে শুনলেই আমার চোখে পানি চলে আসে। আমরা গত 17 বছর ধরে একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে গোটা জাতি 18টি বছর আন্দোলন সংগ্রাম করেছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার, ভোটের অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। এই দীর্ঘ পথ সংগ্রামের মধ্য দিয়ে অসংখ্য মানুষ এই ফ্যাসিবাদের হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে তাদের জীবনকে তারা উৎসর্গ করেছে। আমি 16 বছরে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। সবশেষে এই জুলাই আমাদের অদম্য শক্তি সাহস নিয়ে আমাদের ছাত্র সমাজ, গোটা ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের নামে শেষ পর্যায়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। যেটা রাজনৈতিক দলগুলো পারে নাই, সেটা আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা সেটা আমাদেরকে করে দেখিয়ে দিয়েছে। বদরুদ্দিন ওমর একটি লেখা লিখেছিলেন জীবিত থাকা অবস্থায়। তিনি বলেছিলেন, এই জুলাই বিপ্লব গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে, 200 বছরের ইতিহাসে এমন অবিস্মরণীয় ইতিহাস কেউ তৈরি করে যেতে পারেনি। সেটা আমাদের ছাত্ররা করে দেখিয়েছে, জীবন উৎসর্গ করে। তরুণ তাজা প্রাণ আবু সাইদ, মুগ্ধ, অসীম আকরাম, আমাদের অসংখ্য ছাত্ররা, প্রায় 2000 ছাত্ররা তপ্ত বুলেটের উপর নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে দেশের জন্য। এটা চারটিখানি কথা, বিরল ঘটনা। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রুহের। 17 বছরের সময়টাকে কিভাবে দেখবেন? সেই 17 বছরতে আমরা লড়াই সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। শেষে আমাদের ছাত্ররা সেটা পূর্ণাঙ্গতা দিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে তাদের মেধার মূল্যায়নের জন্য, তাদের একটি মেধার ভিত্তিতে চাকরির জন্য। এই আন্দোলন এই জায়গায় যে দাঁড়াবে, এক দফার আন্দোলন, হাসিনার পতন হবে, কেউ কি তখন চিন্তা করেছে? কেউ চিন্তা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছে, আসমান থেকে ফয়সালা করেছে। জুলুম, অত্যাচার, অবিচার যারা করবে তাদের পরিণতি এমনই হয়। আপনি দেখবেন সূরা ইমরানের মধ্যে 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার এই শাসনকে সাথে হুবহু মিলে গেছে একটা আয়াত নাজিল করেছে। এই আয়াতটা দেখবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াতটা পুরো বিশ্লেষণ করে দেখেন। আল্লাহ তাআলা বলছে, আমি যাকে ইচ্ছা তাকে, এই সার্বভৌমত্বের মালিক আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে আমি অসম্মানিত করি।
আমি রাতকে দিন করি, দিনকে রাত করি, আমি জীবিতকে মৃত করি, মৃতকে জীবিত করি। দাম্ভিকতা, অহংকার, ক্ষমতার পতন আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে। এ থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের এই যারা জুলুম করবে, অবিচার করবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, তাদের পরিণতি কেমন হয় সেটা শেখ হাসিনার শাসন আমল তার পরিণতি দেখিয়ে দিয়ে গেছে বাংলাদেশ, সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়ে। আমিও মনে করি আজকের এই রক্তাক্ত জুলাইয়ের আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের আমাদের মহাসচিব এলজিআরডি মন্ত্রী অত্যন্ত সত্য বলেছেন। গত ১৭ বছর একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে ভোটের নামে প্রহসন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে একদলীয় নির্বাচনের মাধ্যমে একের পর এক ১৬টি বছর বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার করে একদলীয় শাসন ব্যবস্থা, গণতন্ত্রের ছদ্মাবরণে একদলীয় বাকশাল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা। সেটার পতন হয়েছে রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। আজকের প্রেক্ষাপটে সমস্ত সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে এবং আমাদের সমস্ত মন্ত্রণালয় সেক্টরগুলোকে দলীয়করণ করে দুর্নীতি করে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে। এই বাংলাদেশকে এখন মাত্র ৫ মাস এই সরকারের অতিক্রান্ত হয়েছে। এমন কোন সেক্টর নাই কোথাও কোনো সুস্থ ব্যবস্থাপনা রয়েছে। দুর্নীতি, লুটপাট আর দলীয়করণ এর বিষবাষ্প সমস্ত জাতিকে ক্ষতবিক্ষত করেছে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এমন কোন সেক্টর নাই তাকে ধ্বংস করা হয়নি নৈতিকতার অবক্ষয় থেকে শুরু। এই জায়গা থেকে নবনির্বাচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা অঙ্গীকার করেছেন, তার একটা রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে, একটা অঙ্গীকার রয়েছে জাতির কাছে ৩১ দফার ভিত্তিতে এই রাষ্ট্রকে নতুন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দুর্নীতিমুক্ত এবং সব মানুষেরকে সাথে নিয়ে তিনি এই বাংলাদেশটাকে গড়ে তুলতে চান। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করে যুবকদের কর্মসংস্থান, ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। শহীদদের, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা ছাত্ররা জীবন দিয়ে গেছে তাদের স্বপ্নকে অক্ষরে অক্ষরে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। নতুন রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে এবং জাতীয়ভাবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো পোভার্টি, আমাদের দারিদ্রতা, কর্মসংস্থান এবং দুর্নীতি এবং জননিরাপত্তা। এই জিনিসগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্রের মধ্য থেকে। আমার দৃঢ় বিশ্বাস এই জুলাইয়ের এই স্বপ্নকে, জুলাইয়ের যে সনদ, জুলাইয়ের যে অঙ্গীকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের এলজিআরডি মন্ত্রী এবং সালাউদ্দিন সাহেবও বলেছেন, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে জুলাই সনদের বিএনপি সেটা বাস্তবায়ন করে সামনের দিকে দেশকে। নিশ্চয়ই শামীম ভাই, আমি আশাবাদী, দেশবাসী প্রত্যাশা করে আছি। আপনার আকাঙ্ক্ষা এবং আপনার যে আবেগ সেটি আমি খুবই শ্রদ্ধা জানাচ্ছি, এবং জুলাই, রক্তাক্ত জুলাই নিয়ে আপনি যে অনুভূতি দেখালেন সেটা নিশ্চয়ই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রাণের কথা। সেই প্রাণের কথাগুলো আপনি বললেন। আপনি ন্যায় বিচারের কথা বলেছেন, ন্যায় বিচার প্রসঙ্গে আমরা আসবো। আমি একটু খায়রুল আনোয়ার মুকুল সাহেবের কাছে যেতে চাই, এবং নিশ্চয় আপনাদের মনে হচ্ছে যে একজন বিচারক মোতাহার হোসেন সাহেব তিনি একটি বিচার কার্য করেছিলেন, এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কথা বলেছিলেন। তিনি যখন একটি বিচারিক আদালতে সম্পূর্ণ খালাস পেলেন তখন জনাব মোতাহার হোসেন সাহেবকে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন। নিশ্চয়ই সে আলোচনায় আসবো। ন্যায় বিচারের প্রসঙ্গ যখন আসছে, যে বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল সেই ফ্যাসিস্ট সরকার। আমি একটু খায়রুল আনোয়ার আপনার কাছে আসতে, সেটি হচ্ছে যে একটি স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই যে বাঁধ ভাঙা জোয়ারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে রাত্রে হল ভেঙে এই শিক্ষার্থীরা বেরিয়ে আসলো, এক দফার আন্দোলন শুরু হয়ে গেল। রক্তাক্ত জুলাইয়ের যেটি আমরা যদি প্রথম শহীদ আমরা ওয়াসিম, এবং আমরা যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের কথা ধরি, তারপরে মুগ্ধ, ফারহান ফায়াজ রয়েছেন, নাফিস রয়েছেন, যাকে হত্যা নিশ্চিত করে, যাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তারপরও তাকে কিন্তু সেখানে গিয়ে হাসপাতালে গিয়ে টিকি গুলি করা হয়েছে। তো সে অবস্থা আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আপনি সেই ফিরে দেখা জুলাইকে, রক্তাক্ত জুলাইকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। তো সে প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আপনি একজন বিচারকের কথা বললেন, বিচারক মোতাহার হোসেন দেশ ছেড়েছিলেন, কিন্তু এই প্রসঙ্গে বলতে হয় শুধু কি উনি দেশ ছাড়া হয়েছিল, ওনাকে আপনার প্রধান বিচারপতি এসকে সিনহাকে তো দেশ ছাড়া করা হয়েছিল ডিজিডিএফএ দিয়ে, তাকে যেভাবে মানে আপনাকে চরম হয়রানি করে এবং বাধ্য করা হয়েছিল দেশ ছাড়তে। তো এখন জুলাই আবার আপনার ২৪-এর যে জুলাই সেটা আবার ফিরে এসেছে আমাদের মাঝখানে। এবং ভাই বললেন, শামীমুর রহমান ভাই, যে বদরুদ্দীন উমর সাহেব বলেছেন, আসলে একটা নজিরবিহীন
এত রক্ত ঝরানো দেশ কাঁপানো অভ্যুত্থান গণ অভ্যুত্থান পৃথিবীর খুব কম নজির আছে এই ধরনের গণ অভ্যুত্থান। আপনার জাতিসংঘের হিসাবে 1400-র মতো নিহত হয়েছে, সরকারি হিসাবেও সহস্রাধিক, এবং এখনও কিন্তু অনেকেই আপনার চিকিৎসাধীন আছে দেশে এবং বিদেশে। অনেকে চোখ হারিয়েছেন, চিরতরে চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন। তো জুলাইয়ের শুরুতে সেই শহীদ যারা তাদেরকে স্মরণ করি, আর যারা আহত হয়েছেন তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক। এখন বাংলাদেশে যে আন্দোলনগুলো হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আপনার 91-90 যে আন্দোলন হয়েছিল, তারপরে আপনার 69 গণ অভ্যুত্থান, বিভিন্ন আন্দোলন কিন্তু একটা পর্যায়ে যে সেটা চূড়ান্ত রূপ পরিগ্রহ করে। ছাত্ররা কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেছিল, তো সে আন্দোলন একটা পর্যায়ে এসে আবার যখন দানা বাঁধে, তখন এই যে স্লোগানটা বললেন, এই স্লোগান যে কোনো সময় কিন্তু একটা স্লোগান একটা পরিস্থিতি কিন্তু মানে পাল্টিয়ে দেয় সব কিছুকে। তো এই স্লোগানটাই ছাত্রদেরকে উদ্দীপ্ত করে এবং তারা রাজপথে নেমে আসে এবং সেটা বেগবান হয়ে ওঠে, ক্রমে বেগবান হয়ে ওঠে। প্রথম শহীদ হয়েছেন 16 তারিখে রংপুরে আবু সাইদ, বুক চিতিয়ে দিয়ে আমরা সে দেখেছি যে একটা অবিস্মরণীয় দৃশ্য সেটা। সে একদম বন্দুকের সামনে, গুলির সামনে সে বুক উঁচিয়ে দাঁড়ালো এবং ওয়াসিম চট্টগ্রামের ছাত্রদলের নেতা, উনি নিহত হলেন, মুগ্ধ নিহত হলেন, এবং অসংখ্য কতজনের নাম আপনি বলবেন। আমরা তো বললাম যে জাতিসংঘের হিসাবে 1400-র মতো। তো এখন সে আন্দোলনটা হয়েছিল এ কারণে যে 17 বছর যে দুঃশাসন দেশে কায়েম করা হয়েছিল এবং রাজনীতিকে তো ধ্বংস করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, দেশের অর্থনীতি যে পরিমাণ টাকা পয়সা মানে বিদেশে পাচার হয়েছে, যে এখন সরকার একটা বাজেট দিয়েছে দেখেছেন আপনার 9,38,36,000 কোটি টাকার, কিন্তু অনেকে প্রশ্ন করে যে টাকা কোথায়, ব্যাংকে কি টাকা আছে? 5টা ব্যাংক তো দেউলিয়া হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো এই অবস্থা তো নিয়ে গেছিল, পুলিশকে, প্রশাসনকে, সিভিল প্রশাসনকে দলীয়করণ করে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের লোকজনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং তার রাজনৈতিক বক্তব্য দিয়েছে। শিক্ষাঙ্গন ধ্বংস করা হয়েছে, ছাত্রলীগকে ক্যাডার করে তাদেরকে পুলিশের পাশাপাশি তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন দমন করার জন্য ব্যবহার করা হয়েছে। সর্বত্র শিক্ষাঙ্গন বলেন, রাজনীতি বলেন, প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, সব ক্ষেত্রে একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং নীতি নৈতিকতা এসে গুম ব্যাপকভাবে মানে গুমের শিকার হয়েছে অনেকে। তো ভাই জেল খেটেছেন, উনি কি একা? অনেকে তো মাসের পর মাস জেল খেটেছেন, বছরের পর বছর জেল খেটেছে। অনেকে আপনার বাড়িতে থাকতে পারেনি, মামলার আসামি একজনকে দেখা গেল তার পরিবারের সদস্যদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে। অনেকে রাতের বেলা কবরস্থানে যেয়ে থাকতো, অনেকে নৌকার মধ্যে থেকেছে। এই সমস্ত কিন্তু পত্রপত্রিকা নিউজ হয়েছে, আমরা সেই দিনগুলো কিন্তু দেখেছি কিন্তু। এবং এটার জন্য সম্পূর্ণভাবে সে বিগত সরকার যে ছিল তারা। আর দুর্নীতির কথা বলতে একটা উদাহরণ আপনাকে আমি দেবো, আপনার মনে থাকার কথা, সেটা হচ্ছে যে উনি চীন থেকে ফিরে আসার পরে সর্বশেষ যে সফর করেছিলেন, তো উনি এক প্রেস কনফারেন্সে একটা পর্যায়ে উনি বলেছিলেন যে ওনার কাজের লোক বলেছিলেন যে 400 কোটি টাকার মালিক সে, হেলিকপ্টার সে চলে না, এত টাকা কোথায় পায়? হ্যাঁ, আমি বুঝতে পারি না। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, তার কার্ড সিজ করা হয়েছে, তাকে বের করে দিয়েছে। 400 কোটি টাকার দুর্নীতির সাজা যদি শুধু কার্ড সিজ করা এবং বের করে দেওয়া হয়, আর দুর্নীতির কোনো উদাহরণ বা ফিরিস্তি দেওয়ার কি প্রয়োজন আছে আপনি বলেন? আর তো প্রয়োজন আছে বলে মনে হয় না, একটাই যথেষ্ট। এখন এইভাবে আলোচনা করতে গেলে সেক্টর ওয়াইজ অনেক বিষয় আছে, সেটা এত বিস্তারিত যাওয়া দরকার নেই। কিন্তু আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু ফিরে আসছে জুলাই, নতুন সরকার, অন্তর্বর্তী সরকারের পর নির্বাচন হয়েছে, এই নির্বাচিত সরকারও তারেক রহমানের নেতৃত্বে 5 মাস অতিক্রম করে 6 মাসে পড়েছে। তো সরকারের অনেক ক্ষেত্রে তারা উদ্যোগ নিয়েছে, তো সে বিষয়ে হয়তো পরে আপনি বললে হয়তো বলবো বিস্তারিতভাবে। অনেক মানে আশাপ্রদ উদ্যোগ আছে, বিভিন্ন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড করা হয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য যে সবচেয়ে বড় সমস্যা, যেটা চ্যালেঞ্জ হিসেবে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে সরকারের জন্য, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হচ্ছে কর্মসংস্থান। এই দুটো খুব বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনার সময় তো হত্যা, খুন, গুম এগুলো তো বললাম, তারপর অন্তর্বর্তীকালের সময়ও কিন্তু একটা মব সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে, সরকার কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি। এখনও কিন্তু সেই হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারি দলের লোকজনও কিন্তু নিহত হচ্ছে, আবার মব সন্ত্রাসও চলছে, পুলিশের উপরে হামলা হচ্ছে, এবং পত্রপত্রিকা নিউজ হচ্ছে যে সন্ত্রাসীদের অনেকেই এই অন্তর্বর্তীকালীন সরকার সময় জামিন নিয়ে বেরিয়ে আসছে, এখনও কিন্তু গত কয়েক মাসের কিছু জামিন নিয়ে বেরিয়ে আসছে, এবং বিচারিক আদালত থেকে এবং উচ্চ আদালত থেকে। এবং শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত সন্ত্রাসী যারা হত্যা মামলার আসামি একাধিক,
তারা যদি আবার জামিনে বেরিয়ে এসে এবং তারা কিন্তু আবার অপরাধ এবং বিভিন্ন বাহিনী গড়ে তুলছে। সর্বশেষ একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, চিটাগাংয়ে একটা বড় ঘটনা ঘটেছে কয়েকদিন, আপনি দেখেছেন দিনের বেলায় 10:30 11টার সময় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে, ইন্টারনেট ব্যবসায়ী, তার সেখানে হামলা চালানো হয়েছে। বলা হয়েছে 2 কোটি টাকা চাঁদা দিতে হবে, আগে তাকে ফোনে বলা হয়েছে, এবং এই ব্যবসা ছেড়ে দিতে হবে, আর নাহলে মাসে ব্যবসা করতে 30 লাখ টাকা দিতে হবে। পুলিশ অবশ্য গতকালকে তাদের গ্রেপ্তার করেছে 9 জনকে, তার আগের দিন আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই চাঁদাবাজ সন্ত্রাস এর করে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সরকারের অনেক উন্নয়ন প্রচেষ্টা, তাদের যে সদিচ্ছা, তাদের যে নির্বাচনী যে অঙ্গীকার, সেটা কিন্তু ব্যাহত হবে। এটা একটা কর্মসংস্থানটাকে ব্যাপকভাবে জোর দিতে হবে। আমরা শুনছি যে মালয়েশিয়ার শ্রম বাজারের কথা বলা হচ্ছে, যে এই খুলে যাচ্ছে, কিন্তু মানে দৃশ্যমান কিন্তু আমরা দেখছি না আর কি। তো আমার মনে হয় এই বিষয়টাতে যদি জুলাইয়ের শহীদরা যে জন্য দিয়েছেন, তারা তো শুধু একটা বৈষম্যর অবসান, কি শুধু কোটা সংস্কার বৈষম্য তো না, হ্যাঁ, মানে সমাজে সব বিভিন্ন পর্যায়ে যে আর্থিক বৈষম্য রয়েছে, সেই বৈষম্যর অবসান ঘটানোর জন্য সেটাও একটা লক্ষ্য নিশ্চয় ছিল। আমরা আশা করি সেই বৈষম্য মানে দূর করার জন্য আইন শৃঙ্খলা সর্বত্র সরকার একটা নজর দেবে এবং সরকার সক্রিয় হতে হবে। প্রধানমন্ত্রীকে আমরা দেখছি উনি যথেষ্ট আন্তরিক, উদ্যমী এবং সার্বক্ষণিকভাবে উনি সব কিছু মনিটর করার চেষ্টা করেন, কিন্তু এটা সামগ্রিকভাবে তার ক্যাবিনেট কলিগদের অনেকেরই সেই ক্ষেত্রে কিন্তু সক্রিয় হতে হবে, কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে না, কেউ কেউ বরং বিতর্কে জড়িয়ে পড়ছেন। দু একজন হয়তো বিতর্কে জড়িয়ে পড়েছেন বা পড়ছেন, সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার নজরে রাখছেন। নিশ্চয়ই তিনি সেই বিষয়গুলো ব্যবস্থা গ্রহণ করবেন, এবং আমরা যেটি ঢালাওভাবে বলবার চেষ্টা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যক্রম করছেন, মন্ত্রী পরিষদ অন্যান্যরা সবাই করছেন কিনা। আমি যেটা বোধ করি সেটি হচ্ছে যে মন্ত্রী পরিষদে দু একজনের কথা প্রত্যেক জায়গায় থাকতে পারে, কিন্তু আমি মনে করি প্রত্যেকজন মন্ত্রী কিন্তু অত্যন্ত তটস্থ অবস্থায় আছেন। কখন তার, আমি খারাপভাবে বলি, কখন তার চাকরি যায় সে সংখ্যায় কিন্তু তিনি রয়েছেন। সে কারণে প্রত্যেক মন্ত্রী পরিষদ, এমপি সাহেবরাই কিন্তু, আমি জানি না আপনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমার বক্তব্য হয়ে যাচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে আমরা বিগত শাসনামলে দেখেছি যে রাজনৈতিক বিবেচনায় দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যানরা, উপজেলা চেয়ারম্যানরা সে কার্ড দিয়েছে। আমি এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরম্ভ করে কোনো যোগাযোগ মাধ্যম এবং মেইন স্ট্রিমে কিন্তু দেখিনি যে একটি কৃষক কার্ড বা একটি ফ্যামিলি কার্ড কেউ রাজনৈতিক বিবেচনায় কাউকে দিয়ে। সুতরাং সরকারের যে অবস্থানটা সেটি ধরে রাখবার চেষ্টা করছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, কর্মসংস্থান অত্যন্ত জরুরি বাংলাদেশের এই যে অর্থনীতির যে লন্ডভন্ড অবস্থা তার থেকে ফিরে আসবার জন্য। আমি একটু বলছি আর কি, সেটা হচ্ছে যে আপনি যে বলছেন যে সরকার প্রধান বা দলীয় প্রধান উনি যে নজর রাখছেন, তার চেয়ে বড় উদাহরণ হচ্ছে ময়মনসিংহ সমস্ত 11 আসনের একজন সংসদ সদস্য, তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ওঠানো এবং তার লোকজনের উপর তাকে কিন্তু মানে শোকজ করা হয়েছে। তা নজর যে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। একজন সদস্য, সংসদ সদস্যের ছেলেকে কিন্তু ডিবি ধরে নিয়ে গেছিল। অবশ্য সেখানে কথা আছে, মুসলিমকে ছেড়ে দেওয়া হয়েছে। না, সেটি তো এই যে উদ্যোগটা যে সংসদ সদস্যের ছেলেকে ধরে নিয়ে গিয়ে অপরাধটা সে হয়তো খুন করেনি, কিন্তু সে হয়তো বা কত চাঁদাবাজি বা কত চেষ্টা করেছে, কিন্তু সেটি কিন্তু একটা বড় ধরনের বিষয় হিসাবে আমাদের বিবেচনা নিতে হবে। আমি কৃষিবিদ শামীর রহমান স্বামী, আপনারা তো আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং রক্তাক্ত জুলাই দেখেছেন। আমরা যে 17 বছরের শাসন আমলে আমরা যদি বিচার ব্যবস্থা বলি, নির্বাচনী ব্যবস্থা বলি, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো বলি, ব্যাংকিং খাত বলি, সবগুলোকে কিন্তু একেবারে তছরূপ করে দিয়ে গিয়েছে। একেবারে মনে হয় না যে একটা সোনার সংসারকে সারকার করে দেওয়া যাওয়ার মতো, একটা কাচের পাত্রকে এভাবে ভেঙে ফেলার মতো অবস্থা করে দিয়ে চুরমার করে দিয়ে গেছে। সে অবস্থার মধ্যে কিন্তু সরকার 5 মাস পার করেছে। আমরা বিচার নির্বাচন ব্যবস্থাকে যে একেবারে শেষ করে দিয়েছে, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? প্রত্যেকটি সেক্টর, আমি আগেই বলেছি, প্রত্যেকটি সেক্টর প্রতিষ্ঠান, জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে দলীয়করণ করে, দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে। আপনি বিচার ব্যবস্থার কথা বলছেন, নির্বাচন ব্যবস্থার কথা বলছেন, দলীয় দৃষ্টিকোণ থেকে বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্টে এক অর্ডারে 18 জন বিচারপতি আওয়ামী লীগের 3rd ক্লাস পাওয়া, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, 3য় স্থান অধিকার করেছে, 3য় শ্রেণীর 3rd ক্লাস পাইছে, তাদেরকে বিচারপতি নিয়োগ করেছে দলীয় দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ আদালতে। এভাবে সর্বোচ্চ আদালতকে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে। নির্বাচনী ব্যবস্থা তো একটা তামাশায় পরিণত হয়েছে। দলীয় লোকজন যে নিজেরাই নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করে, নির্বাচন কমিশন বিতর্কিত হয়েছে, মানুষের আস্থা থেকে দূরে সরে গিয়েছে। সম্পূর্ণ নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে। 16-17 বছর শেখ হাসিনা এটা করেছে, জোর করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তারা আস্থা বিশ্বাস রাখতে পারেনি। নির্বাচন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধ্বংস করেছে, আমাদের বিচার বিভাগকে পরিপূর্ণভাবে দলীয়করণ করে। আপনি দেখেছেন বিচারপতি মোতাহার হোসেন, আজকের যিনি প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব,
একটি মিথ্যা মামলায় সন্দেহাতীতভাবে তাকে কোনো প্রমাণ করতে পারেনি। আদালত স্বাধীনভাবে রায় দিয়েছে। বিচারপতি মোতাহার হোসেন রায় দেওয়ার পর তাকে কিভাবে শেখ হাসিনার শাসন আমলের জীবন রক্ষা করার জন্য পালিয়ে চলে যেতে হয়েছে দেশ থেকে বিদেশে, তার পরিবার পরিজন রেখে, তার স্ত্রী মারা গেছে, বিদেশে পালিয়ে যেতে হয়েছে। কিভাবে সেই বিচারপতির, হয়তো তাকে পেলে খুন করে ফেলতো শেখ হাসিনার সরকার, কোনো মতে তিনি পালিয়ে দেশের থেকে পালিয়ে চলে জীবনকে রক্ষা করেছেন। মানে এই সংস্কৃতি বিচারহীনতা তো আমরা দেখেছি নিম্ন আদালতে, উচ্চ আদালতের, অ্যাপিলেট ডিভিশনে, প্রত্যেকটি জায়গায়। আমি নিজে, আমার স্ত্রী মারা গেছে, আমি কারাগারে, আমাকে প্যারোলে মুক্তি দেয়নি সরকার। আমার ভাই মারা গেছে, আমাকে প্যারোলে মুক্তি দেয়নি। আমার আপন ভাই, আমার খালা মারা গেছে, আমাকে প্যারোলে মুক্তি দেয়নি। মির্জা আলমগীর সহ তখন মহাসচিব সহ আমি, আমির খসরু সাহেব, মির্জা আব্বাস ভাই সহ আমরা কেন্দ্রীয় কারাগারে, আমি কাশিমপুর কারাগারে, আমি 7 বার কারাগারে ছিলাম। বাগেরহাটে আমি 2 বার ছিলাম কারাগারে। সরকার তো আমাকে মুক্তি দেয়নি, রাজনৈতিক বিবেচনা আমাকে মুক্তি দেন এই প্যারোলে। এইভাবে অসংখ্য হাজার হাজার নেতা কর্মীকে তাদেরকে স্বজনরা জেলে থাকা অবস্থায় কারাগারের থেকে মুক্তি দেয়নি। কাউকে ডান্ডা বেড়ি পেরিয়ে জানাজায় হাজির করেছে, কাউকে যাইতেই দেয়নি। আমি তো কেন্দ্রীয় কমিটিতে সহদপ্তর সম্পাদক, সহপ্রচার সম্পাদক, গবেষণা বিষয়ক সম্পাদক, 3 বার আমি সম্পাদক মণ্ডলীতে ছিলাম। আমি একটা সিনিয়র নেতা হিসেবে ছিলাম, কর্মী হিসেবে। আমাকে তো সরকার দেয়নি বিবেচনা করে। আমার স্ত্রী জানাজায় আমাকে যেতে দেয়নি সরকার। গত 17 বছর মিথ্যা মামলায় আমাকে 2টা মামলায় সাজা দিয়েছে ভাটারা থানায়, ক্যান্টনমেন্ট থানায়। 48 দিন আমাকে রিমান্ডে টর্চার করেছে। রুহুল কবির রিজভী আহমেদ সহ ডিবি অফিসে শাহজাহান ভাই সহ, হাবিব ভাই সহ পাবনা আমরা কারাগারে ছিলাম, বেবেলাল মনির সহ। হাজার হাজার নেতাকর্মী, জনেকে নিয়ে হত্যা করা হয়েছিল এই ডিবি অফিসে, মিন্টু রোডে। এই দৃশ্যগুলো তো আমাদের চোখের সামনে রয়েছে, আমরা দেখেছি। গুম, খুন, অত্যাচার, নির্যাতন করে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকার যে লোভ লালসা চরিতার্থ করেছে শেখ হাসিনা, সেটা নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে। তার পরিণতি আপনারা দেখেছেন। নিশ্চয় দর্শক, আমরা আলোচনায় ফিরবো। আমি শুধু একটা কথা বলতে চাই, জেল জুলুম অত্যাচারের কথা বলছেন, এবং বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তাকেও ডান্ডা বেড়ি পরিয়ে তাকে আদালতে হাজির করা হয়েছিল, তাকে কীভাবে গুম করা হয়েছিল। সুতরাং এদেশের যে আওয়ামী শাসন আমলে যে অত্যাচার, অন্যায়, গুম, খুন, হত্যা, আয়নাঘরে যে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির স্রষ্টা যিনি, সেই ব্যক্তি কিন্তু এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন। আমরা আলোচনার পরবর্তী সময় আসব। আসলে কি সেই ব্যক্তি যিনি ডিসেম্বরে আসবেন বলে একটি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, ভারত থেকেও কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সেল, তিনিও কিন্তু তার ব্রিফিংয়ে এই কথা উল্লেখ করেছেন। সে আলোচনা আমরা আসব। আসলে যিনি পালিয়ে গিয়েছেন তিনি কি আসবেন কিনা, নাকি তিনি তার রাজনৈতিক শক্তি দেখাবার জন্য সেই ধরনের বক্তব্য দিচ্ছেন, সে আলোচনা নিয়ে আমরা আবারও ফিরে আসবো। আমাদের সাথে যে 2জন অতিথি রয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, রয়েছেন সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক খায়রুল আনোয়ার। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা প্রথম বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা প্রথম বিরতির পর আমাদের যে 2জন অতিথি রয়েছেন তাদেরকে নিয়ে আবারও আমরা আলোচনায় আসছি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, রয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক খায়রুল আনোয়ার। আমি আসলে আজকে পুরো অনুষ্ঠানের মধ্যেই যতক্ষণ শুনেছি কৃষিবিদ শামীমুর রহমানের আবেগ, অনুভূতি এবং তার ক্ষোভ, আমাকে নিজেকেই কিন্তু রক্তাক্ত জুলাই, শেখ হাসিনার স্বৈরাচার আমলের শাসন ব্যবস্থা, সেদিকে কিন্তু নিয়ে আমার যে মনের যে কালো দাগটি, সেই কালো দাগটি আবারও মোচন করবার চেষ্টা করে। আমি শামীম ভাইয়ের দুঃখ বেদনার সাথে সহমত পোষণ করে আমি একটা জায়গায় মুকুল ভাই আপনার কাছে আসতে চাই, খায়রুল আনোয়ার মুকুল। সেটা হচ্ছে শেখ হাসিনা, যিনি এই জুলাই হত্যাকাণ্ডের প্রধান নায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন, খলনায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন, এবং তার আদেশে আদিষ্ট হয়ে আমরা দেখেছি বাংলাদেশের পেটোয়া বাহিনী, সেটা সরকারি হোক, যুবলীগ, ছাত্রলীগ, যেটাই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র ছাত্র জনতার উপর। এবং তিনি ডিসেম্বরে বাংলাদেশে আসবেন বলে তিনি একটি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন, এবং তার অন্য নেতারাও 2-1জন দেখেছি হঠাৎ করে ফেসবুকে বলেছেন যে তারা দেশে আসবেন। আমরা দেখেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রণধীর জয়সিল এক ব্রিফিংয়ে বলেছেন যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আমরা প্রত্যার্পণের জন্য একটি অনুরোধ করছি, আমি কোট আনকোট করে বলছি, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে, সংশ্লিষ্ট আইনগত বিচারিক প্রক্রিয়া অনুরোধটি বিবেচনা করা হবে। আসলে শেখ হাসিনা কি
দেশে আসবার জন্য ডিসেম্বরে সে হুক্কার দিচ্ছেন, নাকি তার দলকে চাঙ্গা করবার জন্য যে নেতা কর্মীদেরকে রেখে গিয়ে তার শুধু পরিবার পরিজনকে নিয়ে সকলকে বিপদগ্রস্ত করে গিয়েছেন, তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছেন? আপনার বিশ্লেষণ। শেখ হাসিনার এই যে ডিসেম্বরে ফিরে আসার যে ঘোষণা, রয়টার্সের সাথে ইন্টারভিউতে উনি বলেছেন, এর আগে আপনার মনে আছে নিশ্চয়ই যে উনি চলে যাওয়ার বেশ কিছুদিন পরে মাঝে মধ্যে একটু অডিওতে একটা ক্লিপ এরকম দিতেন, তার দলীয় যারা বিদেশে ছিলেন তারা এগুলো মাঝে মাঝে প্রচার করতেন আর কি। আর পরবর্তীতে উনি বিভিন্ন সময় লিখিত প্রশ্নের কোনো ইন্ডিয়ান প্রেসকে উনি সাক্ষাৎকার দিয়েছেন। প্রথম রয়টার্সের সাথে উনি সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন। তো সেই সাক্ষাৎকারটিতে উনি ডিসেম্বর মাসে, এর আগে কিন্তু উনি বলেছেন যে আমি সীমান্তের আশেপাশে আছে, যে কোনো সময় ঢুকে পড়তে পারি। এই ধরনের কনসেশন বিভিন্ন সময় দিয়েছেন এবং তার নেতারাও নেত্রী আসবেন, নেত্রী ঢুকবেন, চলে আসবেন, ফিরে এই ধরনের কথাবার্তা বলেছেন। তো এবার যেটা হচ্ছে যে ডিসেম্বর মাসের কথা বলেছে, কিন্তু এখানে দেখেন আপনার সে কিন্তু ভারতে আছে, ভারতের সরকারের আশ্রয়ে সে আছে। সেখানে বলা হয়েছে যে প্রেস ব্রিফিংয়ে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলছেন, আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। এই অনুরোধ তো অনেক আগেই সরকার করেছে, অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছে এবং এটা অব্যাহত আছে। মাঝে মাঝে সেখানে চিঠি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাকে এখন এসে সেই সাজার মুখোমুখি হতে হবে আর কি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভারত সেই বিষয়ে কোনো সরাসরি কিন্তু উদ্যোগ নেয়নি। হ্যাঁ, বিভিন্ন কূটনৈতিক যে ভাষা, সে ভাষা ব্যবহার করেই তারা বিভিন্ন সময় এই ব্রিফিংয়ে কিন্তু ইনি মাঝে মধ্যে এই ধরনের কথাই বলছেন আর কি। এখন এখানে একটা রাজনীতিও থাকতে পারে। রাজনীতি বলতে এটাই যে আপনার ভারতের সাথে তো শেখ হাসিনার যে সম্পর্ক, নিবিড় যে সম্পর্ক ছিল ভারত, এবং ভারত নির্বাচনে এক ধরনের হস্তক্ষেপও করেছে। আপনার মনে আছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিষিদ্ধ ঘোষিত এখন, তখন ওবায়দুল কাদের বলতেন যে ভারত আছে, আমরা আছি। আর পররাষ্ট্রমন্ত্রী তখন ছিলেন যিনি আপনার মোমেন সাহেব, উনি বলেছিলেন যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আমাদের। এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে। এবং আপনার এই নির্বাচনের 14 সালের যে নির্বাচনে যখন না যেতে চেয়েছিল, তখন কিন্তু সুজাতা সিংকে পাঠানো হয়েছিল এখানে। এরশাদও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন এখানে চাপ প্রয়োগ করে তাকে নির্বাচনে জাতীয় পার্টিকে বাধ্য করা হয় আর কি। এবং ভারত এইখানে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে বিভিন্ন সময়। এখন ভারত এখানে যে সম্পর্কে অনেকগুলো বিষয় আছে, ভারতের সাথে কিন্তু সম্পর্কটা অন্তর্বর্তী মধুর সম্পর্ক ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সম্পর্কটা চির ধরে যায়। কারণ ভারত বিভিন্নভাবে, যেমন এখন এই যে পুশ ঠেলে দেওয়ার চেষ্টা, যে পুশিং করার চেষ্টা, সীমান্ত হত্যা, এটা কিন্তু বন্ধ হয়নি। পুশিং অব্যাহতভাবে কিছুদিন পর পরই চেষ্টা করা হচ্ছে আর কি, একটা বৈরী সম্পর্ক। এখন এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বিদেশ যাবেন, ভারত প্রত্যাশা করেছিল যে ভারত সফরের মাধ্যমে সেটা শুরু হবে। চীনের দিক থেকে অনুরোধ ছিল, কিন্তু উনি এই দুই দেশের কোথাও প্রথম যাননি, উনি মালয়েশিয়ায় গিয়েছেন, চীনে গিয়েছেন। এখন ভারত সফরের ব্যাপারে সরাসরি কিন্তু কোনো তারিখ, সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। এখন ভারতের এখানে অনেক রকম এজেন্ডা আছে। আপনার পানি চুক্তি আছে, সীমান্ত বিষয়গুলো আছে। তো এই সমস্ত মিলিয়ে আমার মনে হয় এক ধরনের রাজনৈতিক ঘুঁটি হিসাবেই মাঝে মাঝে তাকে দিয়ে বলানো যে হ্যাঁ আমি ফিরে আসব, এই ধরনের একটা রাজনৈতিক কৌশল হতে পারে আর কি। তো এখন তো ডিসেম্বর মাস এখনও 5 মাসের বেশি বাকি আছে, এর ভিতরে অনেক ঘটনা প্রবাহ ঘটবে। আর আওয়ামী লীগকে উনি বিভিন্ন বক্তব্য দিয়ে চাঙ্গা করার, অনেকে মনে করেন যে চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা মাঝে মাঝে দেখি কিছু ঝটিকা মিছিল বিভিন্ন এলাকা, দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হঠাৎ করে বের হয়, কিছু গ্রেপ্তার হয়, আবার সেটা থেমে যায় আর কি। তো সেক্ষেত্রে দলকে চাঙ্গা করা, নেতাকর্মীদেরকে চাঙ্গা করা, সেটা একটা ব্যাপার থাকতে পারে। আর ওনার পরিবারের এবং মন্ত্রিসভার একটা বিরাট অংশ কিন্তু দেশের বাইরে, ঘটনার আগে এবং পরে বিভিন্নভাবে চলে গিয়েছে। কিন্তু ওনার পুত্র আমেরিকা প্রবাসী, ওনার মেয়ে উনিও দেশের বাইরে, এবং ঘনিষ্ঠ যারা আত্মীয় আছে পরিবার সদস্য, ওনার বোন একই সাথে, ওনার কেউ কিন্তু দেশে নেই আর কি। শেখ পরিবারের কেউ আছে কি দেশে? না, সেই হিসেবে বলতেছি যে শেখ পরিবারের ওইভাবে কিন্তু কেউ নেই আমাদের, তাই না, কেউ নেই। সেই অবস্থাতে উনি ফিরে আসবেন, এটা কতটুক, এবং আপনার মনে থাকার কথা যে ওই সময় যখন দেশ ছাড়লো, তখন সজীব ওয়াদত জয় কিন্তু একটা বক্তব্য দিয়েছিল যে এদেশের মানুষ বুঝবে আমরা আর এর ভিতর নাই, রাজনীতির ভিতরে। পরে অবশ্য সেটা আবার কারেকশন দিয়েছিল। তো এখন সব কিছু মিলিয়ে তো এই যে একটা বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরে আসবেন, একটা রব যে উঠে গেছে, এটা এখনই এই বিষয়ে কিছু বলা যাবে না, এবং সন্দেহ আছে এই বিষয়টাতে আদৌ উনি ফিরতে পারবেন কিনা। রব উঠে গেছে মানে এই যে একটা মাঝখানতে এটা উঠেছিল
যে ডিসেম্বরে তাদের দলের লোকজন বিভিন্নভাবে প্রচার করছিল, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মানে না, এই রব কি বাংলাদেশের জনগণ আমলে নিয়েছে? না, বাংলাদেশের জনগণ আমল নিয়েছে বলে আমার কাছে মনে হয়। জনমনে বা সাধারণ এর ভিতরে এটা কোনো কিছু তৈরি করতে পেরেছে বলে আমি মনে করি না। মানে এটা বিশ্বাস্য মনে হচ্ছে মানুষের কাছে? না, আমার কাছে মনে হয় না মানুষ এটা বিশ্বাস করে। তার দলীয় লোকজন হয়তো কিছু কিছু মনে করতে পারে, সেটাও তারাও এক ধরনের সংশয়ের মধ্যে আছে যে একটু চাঙ্গা করার জন্য হতে পারে, দলকে একটু চাঙ্গা করার জন্য। তো দল তো কার্যক্রম নিষিদ্ধ, তো সেই অবস্থায় দলকে খুব মানে সেটা তো কোনো কিছু মানে দলের ভিতরে কোনো আলোড়ন তুলতে পারছে না। আর জনমত তো নেই, জনগণের ভিতরে সেটা নাই। কিন্তু মাঝখানে ইন্টারভিউটা হ্যাঁ কিছুদিন দিয়ে একটা পলিটিক্যাল বিভিন্ন টক শোতে বিষয় হয়েছে, আমরা যখন এরকম আলোচনা হয়েছে, এটাই হয়েছে। মানে মুখরোচক আলোচনার বিষয় হিসেবে হয়তো বা সেটি এখন একটু প্রাধান্য কিন্তু পাচ্ছে। সেই বিষয়ে আসলে মানে সুদূর পরা হতো আমার। সুদূর পরা হতো। শামীম ভাই, আমরা আসলে শেখ হাসিনার ফিরে আসা না আসা নিয়ে আসলে আলোচনার বিষয়বস্তু না, তবুও কিন্তু যেহেতু একটা আলোচনার মধ্যে থাকেই মানুষের মধ্যে বিভ্রান্ত যাতে তৈরি করতে না পারে, কারণ যিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়ে বিদেশে পালিয়ে আছেন এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি স্পষ্টভাবে বলেছেন এবং একই সাথে যেটা বলেছেন তার তো এখানে আসলে তার যে আদালতে দাঁড়াবার এবং এই বিষয় নিয়ে তার যে মার্চি চাওয়ার যে সুযোগটি, সেই সুযোগটির টাইমও কিন্তু পার হয়ে গিয়েছে। সে অবস্থায় তিনি আসলে গ্রেপ্তার হবেন, হাজতে যাবেন, বিচারের মুখোমুখি হবেন। আসলে এটি কি ফাঁকা আওয়াজ নাকি এটি বিভ্রান্ত তৈরি করা? আপনার বিশ্লেষণটা কি? আমার বিশ্লেষণ এটা শেখ হাসিনা দলীয় নেতাকর্মীকে চাঙ্গা করার জন্য একটা ফাঁকা আওয়াজ। পৃথিবীর ইতিহাসে দেখেন যদি আপনি, যারা এই ধরনের রাষ্ট্র ক্ষমতাকে অপব্যবহার করে গুম খুম জুলুম করেছে, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট, তাদের পরিণতি দেখেন আপনি, তারা কখনো কিন্তু কাম ব্যাক করতে পারে না। এটাই হলো ইতিহাসের নির্মমতা, নিষ্ঠুরতা, সত্য ইতিহাস হলো এটি। যে পরিমাণ গুম খুম অত্যাচার নির্যাতন জুলুম অবিচার করে শেখ হাসিনা নিজের দলকে নিজেকে রাজনৈতিকভাবে মৃত্যু ঘটিয়েছে এই আওয়ামী লীগ। হ্যাঁ, শেখ মুজিবকে ভালোবেসে অনেক এই দেশের সমর্থন আছে, তাদের একটা সমর্থন তো ভোট ব্যাংক রয়েছে এদেশে, তাদের কিন্তু আজকে কোনো পথ নাই। শুধুমাত্র দলীয় প্রধান শেখ হাসিনা অপকর্মের কারণে এই দায়ভার তাদেরকে নিতে হচ্ছে। আমি কখনো বিশ্বাস করি না, বিশ্বাস করতেও চাই না যে হাসিনা দেশে ফিরে আসবে। সেই সৎসাহস্থান আসলে অবশ্যই তাকে আইনগতভাবে, যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, বিচারের মুখোমুখি হতে হবে এবং তাকে ফাঁসির কাছে ঝুলতে হবে দেশের প্রচলিত আইন। তো সে অবস্থায় আমরা এই আওয়ামী লীগের যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেটা নিয়ে যে সামনে নির্বাচন এবং সে নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন, সেক্ষেত্রে এটি কি এই অংশগ্রহণ করবার একটা চাঙ্গা তুলবার জন্য কি সেটি করা হচ্ছে? হ্যাঁ, সেটা হতে পারে, পলিটিক্যাল কৌশল হতে পারে তার। সে তো এই ধরনের অপরাধ করে নেতাকর্মীদের রেখে পালিয়ে চলে গেছে, একটি দেশে যে আশ্রয় নিয়েছে। তার নেতাকর্মীরা যারা ছিল, যারাই জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, লুটপাট করেছেন, মানুষের অবিচার করেছেন, জুলুম করেছেন, মানুষের হক হরণ করেছেন, সারা বাংলাদেশে একটা ভয়ঙ্কর শাসন ব্যবস্থা, দানবীয় শাসন ব্যবস্থা চালিয়েছেন, তারা যারা করেছে তারা কিন্তু ম্যাক্সিমাম পালিয়ে চলে গেছে, খুব কম গ্রেপ্তার হয়েছে, তারা বিদেশে চলে গেছে। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি বর্তমান সময়ের যে পার্লামেন্ট গঠিত হয়েছে, অনেক রক্তের উপর দিয়ে এই পার্লামেন্ট গঠিত হয়েছে, মানুষের আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে এই পার্লামেন্ট, জনগণের প্রতিনিধিত্বশীল একটি পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের কাছে, এই পার্লামেন্টের কাছে, সরকার এবং বিরোধী দল সবার কাছে মানুষের অনেক অনেক প্রত্যাশা। এই ফ্যাসিবাদের পতনের মধ্যে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ গড়ে উঠবে। এই তরুণদেরকে আমরা কর্মসংস্থান করব, আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে, আমরা একটি সুন্দর অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, ন্যায় বিচারের ভিত্তি, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার, আইনের শাসন, যে কথাগুলো আমরা বলে আসছি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আইনের শাসন, মানবাধিকার, এই প্রত্যেকটি জিনিসকে আমাদের মানুষের মাঝে ফিরিয়ে দিতে হবে। এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও একটা বিরতি নিচ্ছি। এটি আমাদের শেষ বিরতি। বিরতির পরও আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় ফিরে আসবো। অতিথি হিসাবে কৃষিবিদ শামীমুর রহমান এবং খায়রুল আনোয়ার, তারা দুজনেই থাকবেন। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আলোচনায় ফিরে এসেছি। অতিথি হিসাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান রয়েছেন আমাদের সাথে।
রয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক খায়রুল আনোয়ার। আমরা মিস্টার আনোয়ার, আমরা দুইটা হত্যাকাণ্ড এবং বহু হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সিরিজ হত্যাকাণ্ড হিসেবে যদি বিডিআর হত্যাকাণ্ড এবং আমরা শাপলা চত্বর হত্যাকাণ্ডকে ধরি, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা বড় কালো দাগ। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে আমরা সবাই দেখেছি, জেনেছি, কিভাবে কখন কার ইশারায় হয়েছে বলে এখন আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। আজকে যে বিষয়টি সেটি আলোচনা এসেছে সেটি হচ্ছে যে শাপলা চত্বর হত্যাকাণ্ডে মতিঝিলে সে যে ঘটনাটা ঘটেছে 61 জনের নিহত হওয়ার তথ্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমিনুল ইসলাম তিনি বলেছেন পাওয়া গিয়েছে, আর 58 জনকে শনাক্ত করা হয়েছে। এবং সেই সময়কার কথা নিশ্চয়ই আপনার মনে আছে যে দুটি গণমাধ্যম তারা সরাসরি সম্প্রচার করছিল, সেই দুটি গণমাধ্যম রাত্রেবেলার মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কীভাবে রাত্রে ফ্ল্যাশ আউট করে সেই শাপলা চত্বর থেকে এই নিরীহ ছাত্রদেরকে, যারা বিভিন্ন চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাদেরকে ফ্ল্যাশ আউট করা হয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড যেহেতু আজকে আমরা আলোচনার মধ্যে, পুরো আলোচনা জুড়েই আমরা 15 বছরের শাসনামলের কথা বলছি, শেখ হাসিনার ফিরে আসার কথা বলছি, তার অন্যতম জঘন্যতম একটা অপরাধ ছিল কিন্তু শাপলা চত্বর হত্যাকাণ্ড। আপনি সেটাই কীভাবে দেখেন? না, সব ধরনের হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। এটা তো একটা বড় ধরনের হত্যাকাণ্ড, যেটা বলা হচ্ছে এর থেকে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে 61 জন নিহত হয়েছে নিশ্চিতভাবে, না সেখানে বলা হচ্ছে 58 জনকে শনাক্ত করা হয়েছে। তো এই সংখ্যাটা তো অনেক ব্যাপকভাবে। এখন এখানে হেফাজতে ইসলামের ইয়েতে এসেছিল, তারা সমাবেশ করেছে, জড়ো হয়েছে, সেটা কোনোভাবে সেইটাকে আপনি যদি চান ছত্রভঙ্গ করা অন্যভাবে করতে পারতেন, কিন্তু এইভাবে রাতের অন্ধকারে এইভাবে গুলি চালিয়ে এই যে হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তারপরে আপনি জুলাইয়ের হত্যাকাণ্ড, তো এই হত্যাকাণ্ডগুলো যদি যথাযথ বিচার হয়, তো ভবিষ্যতে এখন যে ক্ষমতায় আছে বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু সতর্ক হবে যে এই ধরনের হত্যাকাণ্ড করে পার পাওয়া যাবে না, বিচারের মুখোমুখি হতেই হবে। যে কোনো নিরীহ একটা লোককেও কিন্তু হত্যা করলে সেটার বিচার হয়। হ্যাঁ, কারণ একজন লোককে আপনি হত্যা করতে পারেন, সে যদি অপরাধীও হয় তাও আপনি হত্যা করতে পারেন না, আপনি তাকে বিভিন্ন বিচার করতে পারেন যে কোনো অপরাধের জন্য। সে এই ধরনের হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড, তার তো অবশ্যই বিচার হওয়া উচিত। এবং এই হত্যাকাণ্ডের যে জুলাই যে হত্যাকাণ্ড, তার পাশাপাশি এটারও হত্যাকাণ্ডের মানে প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা হত্যাকাণ্ড চলবে। তা আমরা চাই মানে সেই হত্যাকাণ্ডের যে বিচারগুলা সেটা যথাযথ প্রক্রিয়ায় স্বচ্ছতার সাথে যাতে হয়, সেটা আমরা মানে এই প্রশ্নে বিডিআর হত্যাকাণ্ডটা নিয়ে কোনো বিশ্লেষণ আছে কিনা, সেটিও কিন্তু একটা বড় বিটিআর হত্যাকাণ্ডের কিছু তদন্ত হয়েছে, তার মাঝখানে তো আমরা দেখেছি যে এটা নিয়ে হত্যাকাণ্ড নিয়ে কি বিশ্লেষণ, কিভাবে কেন বিশ্লেষণ, হ্যাঁ সেটা তো অনেক রকমের কথা তো এটা নিয়ে আছেই, তাই না? সেটা তো সেই কথাগুলো আমরা শুনতে চাই। না, সেই কথাগুলো তো সেটা তো আপনার ওই সময় যেটা হয়েছে যে বিশেষ মানে প্রতিবেশী দেশের সেখানে ইন্ধন ছিল, এবং আপনি দেখেন যে সমস্ত ক্যাপ্টেন থেকে শুরু করে মেজর জেনারেল, বিডিআর যিনি প্রধান ছিলেন, এমন কোনো পর্যায়ের কর্মকর্তা নাই, মেজর ক্যাপ্টেন থেকে শুরু করে একদম মেজর জেনারেল পর্যন্ত সবাইকে মানে সব ধরনের অফিসারকে হত্যা করা হয়েছিল। 58 জন কি 60 জন হবে এরকম হত্যাকাণ্ড। এটাও তো একটা নির্মম হত্যাকাণ্ড, এতগুলো অফিসারকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনী সেখানে কোথায় ছিল? তারা তো বলা হয়েছে না, তাদেরকে নিষ্ক্রিয় রাখা হয়েছিল যাতে হত্যাকাণ্ডটা সংগঠিত হতে পারে। সেখানে কোনো কোনো রাজনৈতিক নেতার নামও আসছে যে তারা সেখানে ইন্ধন দিয়েছে, উস্কানি দিয়েছে হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য। তখন সেনাপ্রধান যান ছিলেন মঈনী আহমেদ, তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে প্রতিবেশী একটা দেশের। কারণ আপনার মনে আছে যে বিডিআরের যিনি এক প্রধান ছিলেন, সীমান্তে একটা সংঘাতের ব্যাপার ঘটেছিল, সেইটার পরিপ্রেক্ষিতে ভারত সেটার প্রতিশোধ নিয়েছে। তো এটারও বিচার হওয়া উচিত যথাযথভাবে, কারণ একটা বাহিনীকে, এবং সে হত্যাকাণ্ড তো করা হয়েছে এবং বাহিনীর নামটা পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয়েছে, তার পোশাক পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন সেই পরিবারগুলোর যারা সদস্য তারা তো চাবে, এখন আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার করবেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার করবেন, তো বিডিআর হত্যাকাণ্ডের যারা শহীদ হয়েছে তাদেরও পরিবার তো আশা করে যে সে বিচারগুলো হবে, সে বিচার তো অনেক ক্ষেত্রে হয়নি। মানে প্রত্যেকটি বিচারে আসলে হওয়া দরকার, এবং এই হত্যাকারীদেরকে কিন্তু বিচারের মুখোমুখি করে উপযুক্ত। এবং আমরা একটা বিশেষ আমি আপনার কাছে আসছি যে আমি একটু বলি যে আইনের শাসনের কথা যদি আপনি বলেন, আইনের শাসনের কথা বলতে গেলে কিন্তু হত্যাকাণ্ডের বিচার করতেই হবে, এর কোনো মানে বিকল্প কোনো কিছু নেই, অন্যথা কোনো কিছু নেই। যদি আইনের শাসনের কথা আপনি বলেন এবং বিচারের মাধ্যমে শাস্তি দিয়ে এটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে না, হত্যাকাণ্ড করলে সে যেই হোক হত্যাকাণ্ড সে পার পাওয়া যাবে না, তাকে সাজা ভোগ করতেই হবে, একদিন না একদিন, বহু বছর পরে হলেও কিন্তু সেটা ফিরে আসে, তাই না? কে ভাবছিল যে আবার এই রাজনৈতিক এই যে অবস্থা তৈরি হয়েছে, আবার সেগুলো বিচারের যে প্রক্রিয়া শুরু হবে, নিশ্চয়ই বিগত সরকার সেটা ভাবে না যে এগুলো ঠিক আছে, বিডিআর ধামাচাপা দেওয়া গেল, শাপলা চত্বর ধামাচাপা দেওয়া গেল, জুলাই হয়তো চলে যাবে,
তো কিন্তু সেটা তো হয়নি, মানে পাপ যে বাপকেও ছাড়ে না, ছাড়ে না, সেটা সেটি কিন্তু এখন স্থাপন করার জন্য আপনাকে এই বিচারগুলো হতে হবে। যে সময় আমরা এই একটু ওই জায়গাটাতে আসতে চাই। আমরা বিডিআর জুলাই হত্যাকাণ্ড আমরা তো সহ দেখলাম, এবং শাপলা চত্বর হত্যাকাণ্ড সব কিছু কিন্তু আমরা দেখলাম যে আমাদের দৃশ্যপটে সেগুলি সব কিছু কিন্তু ভেসে আসছে। আমরা যদি একটু আসি যে শেখ হাসিনা বাংলাদেশের এখন যে বিচার চলছেন, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচার চলছেন, সেটি নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলবার চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে যে বিচার ব্যবস্থাটা টেলিভিশনে সরাসরি ট্রায়াল হচ্ছে এবং সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে, এবং জাতিসংঘের রিপোর্ট, জাতিসংঘ তো বাংলাদেশের কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের কথাই কিন্তু সেখানে তার রিপোর্ট দিবে না। জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে, কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তারা সেই রিপোর্টের ভিত্তিতেও কিন্তু আমরা অনেকটুকু বুঝতে পারি যে আসলে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড কারা বা কী ছিলেন। কিন্তু শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে কিন্তু তিনি এই বিচার ব্যবস্থা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। দৃশ্যমান যে বিচার হচ্ছে, সরাসরি টেলিভিশনের লাইভ সম্প্রচার হচ্ছে, আপনি তার এই মন্তব্যটাকে কীভাবে দেখেন? আমি এক কথায় বলবো, এটা হীন মস্তিষ্ক এবং তার যে ভারসাম্য হারিয়ে ফেলেছে। নিজে যে এত বড় অপরাধ করেছে, এটা কগনিজেন্সে নেওয়ার তার মন মানসিকতা নাই, একটু অনুশোচনা বোধও তার নাই। এত বড় অপরাধ করার পরেও শুধু দেশের মিডিয়া না, দেশের কোটি কোটি মানুষ দেখেছে, সারা বিশ্ব দেখেছে। ছাত্রদেরকে হত্যা করেছে শেখ হাসিনা, যেখানে গেছে প্রত্যেকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ করেছে ছাত্র হত্যার জন্য, তার তৎকালীন মন্ত্রী এবং শেখ হাসিনার বিরুদ্ধে। আপনি বলেছেন জাতিসংঘ থেকে রিপোর্ট করছে, প্রমাণ সহ দিয়েছে আদালতে, এটাই তো যথেষ্ট প্রমাণ। জাতিসংঘই তো প্রমাণ দিয়ে দিয়েছে কিভাবে শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ জুলাই হত্যাকাণ্ডে সম্পন্ন হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড একইভাবে হয়েছে, শাপলা চত্বর আলেমোলামাদের উপর হত্যাকাণ্ড একই পরিকল্পনায় করেছে। গত 17 বছর যত গুম খুম রাজনৈতিক বিবেচনা হত্যাকাণ্ড সব শেখ হাসিনার নির্দেশে তার একটা গোপন স্কোয়াড বাহিনী দিয়ে সে করেছে। প্রত্যেকটি হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিতভাবে ইলিয়াস আলী, চৌধুরী আলম, আমাদের লাকসামের এমপি হিরু, সবাইকে এভাবে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষ, হাজার হাজার নেতাকর্মীকে গুম খুম করা হয়েছে। এই আপনার ব্রিগেডিয়ার জিয়াউল হাসান মেজর জেনারেল, এই তখন ওই বাহিনীর র্যাবের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, এই বেনজির র্যাবের ছিলেন প্রধান। এই হত্যাযজ্ঞ তারা চালিয়েছে প্রত্যেকটি জায়গায়। পুলিশ, সেনাবাহিনীর কিছু লোক এবং ডিজিএফআইয়ের লোক, তাদেরকে নিয়ে যৌথভাবে কিলিং স্কোয়াড তৈরি করে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য যেই কথা বলবে তাকে হত্যা করো। শ্রেণী পেশার মানুষ যেই হোক, রাজনৈতিক দল সহ, বুদ্ধিজীবী, সাংবাদিকদের কি হত্যা করে নাই এই সরকার? সব শ্রেণী পেশার মানুষ যারাই তার শাসনের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে হত্যা করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, হয়রানি করে নিঃশেষ করে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে রাষ্ট্রশক্তি কিভাবে। শুধু একটি লক্ষ্য, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকে, লুটপাট করা, দুর্নীতি করা, দেশের অর্থনীতিকে লুট করে বিদেশে পাচার করে নিয়ে যায়। আজকে গত 2 বছরে সুইস ব্যাংকে আপনি দেখেছেন, পত্রিকা আসছে 41% জামানত বেড়েছে। বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি, তৃতীয় বিশ্বের একটি গরিব দেশ, সুইস ব্যাংকে টাকার পরিমাণ জমা সবচেয়ে বেশি বেড়েছে, তালিকায় সবচেয়ে উপরের দিকে উঠে আসছে। 41% জামানত বেড়েছে। কারা, কোন ব্যক্তি, কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান তৎকালীন সময় শেখ হাসিনার সময় হাইকোর্ট থেকে সোয়েমিটো রুল দিয়েছে, এরা এই টাকা পাচার করেছে, সরকার কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারে। এই যে আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বিদেশে এবং সুইস ব্যাংকে, আমরা কোনো প্রতিকার টাকা ফেরত আনতে পারি না। গরিব দেশ, দেশের মানুষের রক্ত শোষণ করে এই লুটেরা বিদেশে পাচার করেছে। এই পাচারকৃত অর্থ ফেরত তারা, এবং ভবিষ্যতে যেন টাকা পাচার না হয়, এই সংস্কৃতিটা আমাদের বন্ধ করতে হবে। কি আছে এই দেশে আপনি বলেন? একমাত্র আমাদের কৃষকরা আর আমাদের বিদেশে যারা রেমিটেন্স যোদ্ধারা রয়েছে, কষ্ট করে পরিবার পরিজন ফেলে রেখে বিদেশ থেকে আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে দেশ চলছে। আমাদের গার্মেন্টস, তৈরিকৃত পোশাক শিল্প, আবার কৃষির উপর এই দেশটা টিকে আছে। তা নাহলে দেশে দুর্ভিক্ষে মানুষ সব মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমত এই দেশটাকে টিকিয়ে রেখেছে এত দুর্নীতি, লুটপাট এবং দুঃশাসনের পর। এটাই তো এখন চ্যালেঞ্জ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, উনি দেখেছেন আপনি, রাত নাই দিন নাই, সারাদিন পরিশ্রম করছেন, কোনো রেস্ট নাই এই দেশটাকে গড়ে তোলার জন্য, নতুন করে
সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি বিশাল কর্মযোগী মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, গরিব ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, দুস্থ মহিলাদের সাহায্যের জন্য বলেন, সমস্ত কিছু মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা আনার জন্য তিনি কাজ করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। তার বাবার মতো, তার মায়ের মতো সততা, দেশপ্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই দেশটাকে বিনির্মাণ করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। এটা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত তিনি রেখে যাচ্ছেন রাষ্ট্র পরিচালনা। সবাইকে ঐক্যবদ্ধ করেই তিনি এই দেশটাকে গড়ে তুলতে চাচ্ছেন। কারণ রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে সরকার বিরোধী দল আপনি এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে পারবেন। আবার যদি জুলাই সনদের ইস্যুতে সরকার বিরোধী দল যদি মুখোমুখি হয়, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের যে অখণ্ডতা আমরা রক্ষা করতে পারব। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আমাদের ঐক্যবদ্ধ হয়ে যৌক্তিকভাবে আলাপ আলোচনা করে আমাদের এই সমস্যার সমাধান করে এদেশকে অর্থনৈতিকভাবে দাঁড় করানোর জন্য সামনের দিকে এগিয়ে যেতে। এদেশের অর্থনীতি হলো আমাদের রাজনৈতিক মুক্তির একমাত্র সোপান। অর্থনৈতিক মুক্তি না আসলে তো আমাদের এই জাতির রাজনৈতিক স্বাধীনতা থাকবে না। আমরা দাঁড়াতে পারবো না, রুখে দাঁড়াতে পারবো না। আমাদের শত্রু কারা, আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো না। আমাদের অর্থনৈতিক মুক্তি আনতে হবে, তার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, কর্মমুখী কর্মসংস্থানের ব্যবস্থা। কোটি কোটি যুবক আজকে বেকার হয়েছে, শিল্প কলকারখানা সব বন্ধ রয়েছে। এদেরকে তো আজকে প্রোভাইড করতে হবে কর্মসংস্থান, সবচেয়ে বড় সমস্যা। এই যুবকরা, তরুণরা শিক্ষিত হয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, পরিবারের জন্য বাড়বে, তারা অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে, বেকারত্বের অভিশাপ জীবন। এই অপরাধ প্রবণতা জড়িয়ে সমাজ অস্থিতিশীল হয়ে যাচ্ছে। ভাই একটু আগে বলেছে, আমাদের দারিদ্রতা এবং আমাদের কর্মসংস্থান কঠিন সমস্যা এবং জননিরাপত্তা। আপনি তো এই পুলিশে চেষ্টা করছে, বিধ্বস্ত পুলিশ বিভাগ নতুন করে চেষ্টা করছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখভাল করছেন। পুলিশের পক্ষে তো সম্ভব না এত অপরাধ প্রবণতা সব ঠেকানো, পারবে না এটা। কারণ বিশাল একটা অংশ আপনার অপরাধ প্রবণতা জড়িয়ে পড়ে গেছে। কিশোরগঞ্জ, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো করে কেন হচ্ছে? কর্মসংস্থান নাই। তরুণরা, 4 কোটি তরুণরা, যুবকরা, শিক্ষিত অশিক্ষিত 2 কোটি যুবক, 4 কোটিরও বেশি যুবকরা আজকে কর্মহীন অবস্থায় পড়ে রয়েছে। এটা তো জাতির জন্য একটা বার্ডেন। তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আইসিটি বেসরকারি খাতে বিভিন্নভাবে আমাদের শিল্প কলকারখানা, কৃষিভিত্তিক আইসিটিতে প্রত্যেকটি সেক্টরে আমাদের কর্মমুখী ব্যবস্থা চালু করতে হবে, যাতে কর্মসংস্থান হয়, তরুণদেরকে আমরা কাজে লাগাতে পারি, তাদের মেধা প্রজ্ঞাকে। এভাবে তো দেশটাকে এগিয়ে নিয়ে যায়। নিশ্চয়ই। হ্যাঁ মিস্টার খায়রুল, আমরা জুলাই সনদ নিয়ে একটা বিষয় এসছে এবং একটা বিষয় কিন্তু আমাদের কাছে খুব দৃষ্টিনন্দন লেগেছে, সেটি হচ্ছে যে সংসদটি আমরা প্রাণবন্ত তো বটে এবং কার্যকর সংসদ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি যে এই সংসদে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু সরাসরি বিরোধীরা যারা রয়েছেন কথা বলছেন। বিগত সংসদগুলোতে গত 17 বছর 15 বছরের সংসদে কিন্তু সেটা আমরা দেখিনি। এখানকার একটা সুন্দর যারা বিউটির কথা বলি, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধীরও নেতা কিন্তু তারা কিন্তু হ্যান্ডশেক করেন, একই টেবিলে চা খান, কথা বলেন, আবার রাজনৈতিক মত থাকবে, দ্বিমত থাকবে, সেটা তো নিশ্চয়ই থাকবে। কিন্তু মোটা দাগে একটা বিষয় কৃষিবিদ শামীম রহমান ভাই একটা কথা বললেন যে জুলাই সনদ নিয়ে যদি আমরা বিভক্তি করবার চেষ্টা করি তাহলে বাংলাদেশের যে অখণ্ডতা, সেই অখণ্ডতা কিন্তু দারুণভাবে চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। এই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বলছে তারা অবশ্যই তাদের যে অঙ্গীকার সে অনুযায়ী পালন করবে, কিন্তু জামাত ইসলাম থেকে তারা বলছেন যে না, জুলাই সনদ বাস্তবায়নের পথে বিএনপি নেই। আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, এই প্রসঙ্গের আগে আমি একটু জুলাই হত্যাকাণ্ডের একটি ঘটনার কথা বলবো। নিশ্চয়ই আপনার মনে আছে যে ওই সময় আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে একজন পুলিশ অফিসার বলেছিল যে গুলি করি, মরে একটা, বাকিগুলো তো যায় না। পাশাপাশি ওই সময় আশুলিয়াতে মানে নিহত হয়েছে এরকম গুলি করে হত্যা করা হয়েছে, তাদের 6টি লাশ কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল আর কি। এরকম নির্মম ঘটনা ঘটেছে, লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তো যাই হোক, আপনি যে প্রসঙ্গটি বলছিলেন দেখি জুলাই সনদ, তো জুলাই সনদের ব্যাপারে বিরোধী দল থেকে একটা অভিযোগ আছে যে সরকার যে গণভোট যেটা হয়েছে সেই গণভোটের অঙ্গীকার থেকে সরকার সরে যাচ্ছে। তো সরকার সেখানে সরে গেছে, কিন্তু সরকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীদের সবাই, মহাসচিব সবাই বলছে যে না, আমরা এটার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তো এটা তো রাতারাতি সব কিছু করা সম্ভব হবে না, তার পর্যায়ক্রমিকভাবে এগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু বিরোধী দল এই বিষয়টাতে হয়তো তাদের ভিতরে একটু সন্দেহ তৈরি হয়েছে, যার জন্য তারা বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি কিন্তু দিচ্ছে, তার এটা নিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করছে। এবং সংসদে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে বিরোধী দলের নাম দিতে বলা হয়েছে, কিন্তু বিরোধী দল সেখানে এখন নাম দেয়নি। কিন্তু সংশোধন শেষ হয়ে গেছে, তারা কিন্তু নাম দেয়নি, এখন তারা নাম দেয়নি এবং তারা বিভিন্ন বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে।
তো এই ক্ষেত্রে আমার মনে হয় একটা খুব যেটা দূরত্ব আছে তা না, কিছু বিষয় হয়তো তাদের ভিতরে একটা মতানৈক্য আছে। তো সেটা দূর করার জন্য দুই দিক থেকে উদ্যোগ নেওয়া দরকার। কারণ যে আন্দোলনটা হয়েছে এরা সবাই কিন্তু আন্দোলনের শক্তি। ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, একটা শক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পরে তারা দলও গঠন করেছে। কিন্তু আর বাকি দলগুলো, বিশেষ করে বিএনপি, 17 বছরে তো ভাইয়ের কথা শুনলে শোনা যায়, একটা ইয়েতে বোঝা যায় যে কয়বার জেলে গিয়েছেন, জেলে ওনার স্ত্রী মারা গিয়েছেন, খালা মারা গিয়েছেন, ভাই মারা গিয়েছেন, কিন্তু উনি একটাতে জানা যায় শরিক হতে পারেন নাই, তাই না? এই একটা কিন্তু এরকম অসংখ্য উদাহরণ আছে কিন্তু। এবং 17 বছর লাগাতার আন্দোলন করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে, তাকে নির্মমভাবে তাকে মানসিকভাবে প্রেরণ করা হয়েছে। তো এইটার থেকে যে শিক্ষা, সেটা কিন্তু এই তাদের ভিতরে সব কিছুর পরে একটা মিনিমাম ঐক্য থাকতে হবে তাদের, দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, স্থিতিশীলতার জন্য, যাতে কোনো ফাটল না ধরে। ফাটল ধরে গেলে কিন্তু সেটা অপশক্তি, বিভিন্নভাবে পরাজিত শক্তি যারা আন্দোলনে মানে পরাজিত হয়েছে, তারা বিভিন্ন রকম সুযোগ খুঁজবে, তারা সুযোগ খোঁজার কিন্তু খুব তৎপর আছে আর কি। এই জন্য আমার মনে হয় সরকার দিক থেকে আরেকটু তৎপর হওয়া দরকার। তৎপর হওয়া দরকার এই কারণে যে কিছু ক্ষেত্রে তাদের সংস্কারের ক্ষেত্রে মনে হচ্ছে আমরা এক ধরনের একটু মানে শিথিলতা দেখছি। কিন্তু পুলিশ সংস্কার বলতে পারেন, তারপরে দুদক এখন পর্যন্ত সেটা একটা সার্চ কমিটি করা হয়েছে, এখন পুনর্গঠন করা হয়নি। বিচার বিভাগ নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠেছে যে সরকার এটাকে বিলম্বিত করছে আর কি। সরকার অবশ্য অস্বীকার করছে যে আমরা আরও ভালো করার জন্য এটা করছি, কিন্তু সেটাকে দৃশ্যমান করতে হবে আর কি। হ্যাঁ, দৃশ্যমান করতে হবে। সে দৃশ্যমান করলে কিন্তু মানুষ দেখবে যে না, এটা দৃশ্যমান করা হয়েছে। তো এখন ছোট ঘটনার থেকে কিন্তু অনেক সময় কিন্তু বড় কিছু হয়ে যায়। এখন বিরোধী দলের সাথে যদি সরকারি দলের ব্যাপক কোনো পার্থক্য দেখা দেয়, মতো পার্থক্য রাজনৈতিকভাবে এবং ইস্যুতে, এই জুলাই ইস্যুতে, তো সেটা কিন্তু কোনোভাবেই মানে আমাদের জন্য খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ব্যাপার হবে আর কি। এই জন্য আমার মনে হয় আলোচনায় বসা দরকার, কোথায় কী আছে, সরকার দিক থেকে কতটুকু কী করতে পারবে। তবে জুলাই সনদের যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে সংস্কারের, আমি গণভোটের বিষয়ে বাদ দিল, যেমন উচ্চ কক্ষ বলা হয়েছে, সেটার ব্যাপারে কোনো লক্ষণ আমরা কিন্তু এখনো দেখছি না, যদি এটা নিয়ে বিতর্ক আছে। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এক কক্ষের সংসদই কোনো কার্যকর হয়নি, কিন্তু এ পর্যন্ত আপনি যদি দেখতে পারেন কয়েকটা সংসদ ছাড়া কিন্তু কার্যকর হয়নি, তাই না? অনেক সংসদ তার মেয়াদও পূরণ করতে পারেনি আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সংস্কারের ব্যাপারটাতে খুবই জোর দেওয়া উচিত। মানুষ সংস্কার চায়, দুর্নীতিটা বন্ধ চায়, কর্মসংস্থান চায়, বিচার বিভাগটা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তারপর আপনার আইনের শাসন যাতে হয়, পুলিশ যাতে জনগণের পাশে দাঁড়ায়, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে সরকারকে, এবং সরকারকে সে বিষয়ে সক্রিয় হতে হবে, যথেষ্ট সক্রিয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে। নিশ্চয়ই। একদম শেষ করবো, লাস্ট 30-40 সেকেন্ডে যদি কোনো বিশ্লেষণ থাকে আপনার, আমরা আলোচনা শেষ করতে চাই, আপনি যদি কিছু বলেন আরও। আমি আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে দীর্ঘদিন থেকে তিনি অভিজ্ঞতা সঞ্চার করেছেন, দেশের রাজনীতির সাথে সরাসরি জড়িত হয়ে পরিচালনা করেছেন একটি বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল, বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে থেকে। তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে তিনি, আমার দৃঢ় বিশ্বাস, আর সরকারের উপরে মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করে, জবাবদিহিতার স্বচ্ছতার মধ্য দিয়ে, ন্যায় বিচার ভিত্তিক অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচারের ভিত্তি, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের সংবিধানে সংযোজন করেছিলেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তিনি একটা বলেছেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার সমাজতন্ত্রের পরিবর্তে। এটা হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের মুখে। অর্থনীতির সামাজিক ন্যায় বিচার যদি আপনি নিশ্চিত না করতে পারেন, ধনী গরিবের বৈষম্য আপনাকে দূর করতে হবে। এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তার যে অভিষ্ট লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন, আমার দৃঢ় বিশ্বাস তার পিতামাতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ, আদর্শের সততা, দেশপ্রেম, ত্যাগের যে রাজনীতি, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার যে প্রবণতা, তার রক্তের উত্তরাধিকার হিসেবে তারেক রহমান সাহেব সেই প্রতিশ্রুতি নিয়েই বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে তিনি এগিয়ে যাবেন এবং তিনি সফল হবেন জনগণের দৃঢ় সমর্থন। এটি দেশবাসীর প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনেক আশাবাদ, শুভকামনা করলেন আজকে অতিথি শামীমুর রহমান শামীম, এবং একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে যদি দুই পক্ষের মধ্যে, সরকার বিরোধী দলের মধ্যে টুকটাক কোথাও না কোথাও যদি গ্যাপ থাকে, সেটিও পূরণ করবার আহ্বান জানালেন জনাব খায়রুল আনোয়ার। আমরা একটা কথা বিশ্বাস করতে চাই এবং আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে গিয়ে
মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দেশের মানুষের জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব পালন করছেন। এবং আজকে যদি আমরা বলি জামায়াতে ইসলামের কথাই বলি, তারাও কিন্তু এই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজকে সংসদে বিরোধী দল হিসেবে রয়েছেন। সরকারি দল এবং বিরোধী দলের কিন্তু দেশের স্বার্থে, দশের স্বার্থে, 20 কোটি মানুষের স্বার্থে তাদেরকে কিন্তু ওই জায়গাটা ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতিতে মত থাকবে, দ্বিমত থাকবে, একে অপরের প্রতি যুক্তি দিবে, পাল্টা যুক্তি দিবে, কিন্তু দেশের স্বার্থে সকলকে যদি ঐক্যবদ্ধ রাখা না যায়, ঐক্যবদ্ধ না থাকে, তাহলে কিন্তু আবারও সেই ফ্যাসিস্টরা মাথা চাড়া দিতে পারে। সে কারণের জন্য উভয়কেই, সরকার এবং বিরোধী দলকে উভয়কেই অত্যন্ত তীক্ষ্ণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, মুন্সিয়ানার সাথে এ রাষ্ট্র পরিচালনা করবার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমাদের যে দুজন অতিথি রয়েছেন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং খায়রুল আনোয়ার, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকে যারা আমাদের আয়োজন দেখলেন, আপনাদেরকেও আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের ইস্পানি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।